আমি সৌমিত্র রক্ষিত আর আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ক্লাস অ্যাপার্ট এসার। আগের যে ভিডিওটা যেটা ডিজিটাল বোর্ডে আমি দিয়েছিলাম সেটাতে আমি বলেছিলাম যে হ্যাডকে অন্যরকম কিভাবে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে আমরা যেরকম ভাবে হ্যাডকে ব্যবহার করে থাকি তার থেকে ডিফারেন্ট ওয়েতে আমরা কিরকম ভাবে ব্যবহার করতে পারি, সেটারই বলতে পারো যে এটা সেকেন্ড পার্ট। বা এই ধরনের এই হ্যাডের একটা অন্যরকম ব্যবহার নিয়ে যে ব্যবহারগুলো যে আছে, হ্যাডের যে অন্যরকম যে ব্যবহারগুলো, সেই টপিকে আমাদের আজকের এই লেসন। চলো দেখে নেওয়া যাক যে কি কি আছে আমাদের এই লেসনে। প্রথম আমি স্লাইডটা দেখে নিচ্ছি যে কি আছে এখানে। এখানে প্রথম যে স্লাইড সেখানে দেখো কি লেখা আছে, he had the rival businessman assaulted by hired thugs. He had the rival businessman assaulted by hired thugs. সে তার প্রতিযোগী ব্যবসায়ীকে ভাড়াটে গুন্ডা দ্বারা মারা করিয়েছিল, পেটানো করিয়েছিল। সে তার প্রতিযোগী ব্যবসায়ীকে ভাড়াটে গুন্ডা দ্বারা আঘাত করা করিয়েছিল, মারা করিয়েছিল বা পেটানো করিয়েছিল। এখানে দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে সে কিন্তু নিজে মারছে না বিজনেসম্যানকে বা আঘাত করছে না, সে কিছু ভাড়াটে গুন্ডাকে জোগাড় করেছে, তারা তার কাজটা করে দিচ্ছে। এই রকমের যে সেন্টেন্স গুলো যেখানে নিজে না করে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়, সেখানে আমরা হ্যাড ব্যবহার করি এবং এইরকম ভাবে ব্যবহার করে থাকি। সেন্টেন্স গুলো এরকম ভাবে ফ্রেম করি। ফ্রেমটা কিরকম ভাবে হচ্ছে দেখো, এটা যদি আমি সাবজেক্ট করি, এটা যদি সাবজেক্ট হয় তাহলে তারপরে বসে গেল হ্যাড। তারপরে এই যে দ্য রাইভাল বিজনেসম্যান, এটাকে তুমি অবজেক্ট ধরতে পারো এবং তারপরে এটা হয়ে যাচ্ছে বলতো কি, এটা হচ্ছে V3, যেটাকে আমরা বলে থাকি ফার্স্ট পার্টিসিপল এবং তারপরে বাই দিয়ে আদার্স, এটা হলো আদার্স। তো তাহলে আমরা একটা জিনিস দেখো কি দেখতে পেলাম, যে প্রথমে আমরা সাবজেক্টটা বসাই, তারপরে হ্যাড, তারপরে অবজেক্টটা, মানে যাকে দিয়ে অ্যাকচুয়ালি কাজটা করানো হচ্ছে বা যার উপর কাজটা করানো হচ্ছে সেটা, মানে এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপর যার উপর কাজটা করানো হচ্ছে সেটা, এবং কি করানো হচ্ছে সেটা V3 দিয়ে বসছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, তারপর বাই দিয়ে অন্য অংশ। এই যে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, অন্য কিছুর দ্বারাও কাজ করিয়ে নেওয়া হয়, সেটা আমরা পরের স্লাইড গুলোতে জানবো। এখন আমরা যেটা জানার চেষ্টা করছি সেটা হচ্ছে কি, এই স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে অবজেক্ট, তারপরে V3, তারপরে বাই, ঠিক আছে, তারপরে আদার্স। ক্লিয়ার? তো দেখে নাও, এই অংশটা মুছে দিই, আমি আবার ফ্রেশ করে এটা লিখে দিচ্ছি প্রথমে। তাহলে এখানে আমাদের কি ঘটলো যেটা প্রথমে হয়ে গেল, এটা সাবজেক্ট প্লাস হ্যাড, তারপরে হলো হ্যাড, তারপরে হলো অবজেক্ট, তারপরে হলো ভার্বের থার্ড ফর্ম V3। ভার্বের থার্ড ফর্মকে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি পাস্ট পার্টিসিপল অফ ভার্ব বা মেইন ভার্ব, তারপরে বাই, তারপরে আদার্স, ঠিক আছে। এই যে হ্যাডের অংশটা দেখতে পাচ্ছ, এই হ্যাডের অংশটা কখন ব্যবহার করি আমরা, যখন বক্তা নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে কাজটা করানো হয় বা অন্য কারো ঘাড়ে কাজটা চাপানো হয়। এই হ্যাডটা ব্যবহার করা হয় যে অন্য যে ব্যক্তি আছে, অর্থাৎ অবজেক্ট যে আছে তার উপর কাজটা করানো হয়। অর্থাৎ এই যে মারার কাজটা, আঘাত করার যে কাজটা, এটা কার উপর ব্যবহার করা হলো, এটা ব্যবহার করা হলো রাইভাল বিজনেসম্যান, যেটাকে আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করছি, তার উপর। কিন্তু কাজটা হি নিজে করেনি, কাজটা করলো এই যে বাই হায়ার্ড থাগস, তারা করলো, নিজে না করে
অন্য কাউ অন্য কারোর দ্বারা একজন ব্যক্তির উপর কাজটা করিয়ে নেওয়া, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। হি হ্যাড দ্য রাইভাল বিজনেসম্যান অ্যাসল্টেড বাই হায়ার্ড থাগস, অর্থাৎ সে তার রাইভাল বিজনেসম্যানকে ভাড়াটে গুন্ডার দ্বারা মারা করিয়েছিল, আঘাত করা করিয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে আমরা দেখে নিই কি আছে নেক্সট স্লাইডে, তাহলে বুঝতে পারবো। দেখো, she had her enemy intimidated by a gang, সে তার শত্রুকে, সে বলতে একজন নারী, তার একটা শত্রু ছিল, তাকে তার ভয় দেখানো হচ্ছিল। ঠিক আছে, কিন্তু সে ভয়টা নিজে দেখাচ্ছে না, সেটার জন্য কি করছে, সে একটা গ্যাংকে ডাকছে, সে একটা গ্যাংকে ডাকছে। ঠিক আছে, সে একটা গ্যাং, এরপর দেখো এখানে কি আছে, she had her enemy intimidated by a gang, সে তার শত্রুকে, তার যে এনিমি, তার যে শত্রু, তাকে ভয় দেখা করিয়েছিল, তার দ্বারা, একটা গ্যাংয়ের দ্বারা। she had her enemy intimidated by a gang, অর্থাৎ তার একজন শত্রু ছিল, তাকে তার ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, কিন্তু সেই ভয় দেখানোর কাজটা সে নিজে করছে না, কাকে দিয়ে করাচ্ছে, একটা গ্যাংকে দিয়ে করাচ্ছে। অর্থাৎ কাজটা নিজে না করে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, যেটা আমি আগের স্লাইডে দেখিয়েছি। এখানে কাজটা কে করাচ্ছে, করাচ্ছে সি, কার উপর করাচ্ছে, হার এনিমি, তার শত্রুর উপর, এবং কি করাচ্ছে, ইন্টিমিডেটেড, ভয় দেখাচ্ছে, কার দ্বারা, বাই এ গ্যাং, একটা গ্যাংয়ের দ্বারা। ঠিক আছে, বুঝা গেছে আশা করি। এবার চলো নেক্সট স্লাইডে দেখি কি আছে। দেখো এখানে কি আছে, হি হ্যাড হিজ কার রিপেয়ার্ড বাই এ ট্রাস্টেড মেকানিক, তার একটি কার ছিল, সেই কারটাকে তাকে রিপেয়ার করানো ছিল, কিন্তু সেটা তো নিজে রিপেয়ার করবে না ডেফিনেটলি। আমাদের যদি বাইক থাকে বা কার থাকে, সেগুলো তো আমরা নিজে রিপেয়ার করি না, আমরা সেই কারকে বা বাইককে অন্য কাউকে দিয়ে কাজটা করাই। ঠিক আছে, তো অন্য কাউকে দিয়ে কাজটা করায়। এরপর এইখানে কি হচ্ছে, সবসময় পাস্ট টেন্স, হ্যাড থাকা মানে পাস্ট টেন্স হবে, যে করিয়েছিল। ঠিক আছে, যেমন আগের যে ভিডিওটা ছিল, সেখানে আমি এই কনসেপ্টটা নিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে হি হ্যাড হিজ কার রিপেয়ার্ড বাই ট্রাস্টেড মেকানিক, সে তার কারটিকে একজন বিশ্বস্ত মেকানিককে দ্বারা রিপেয়ার করিয়েছিল, সে নিজে কিন্তু করেনি, সে একজন বিশ্বস্ত মেকানিককে দ্বারা কারটিকে রিপেয়ার করিয়েছিল। এই রকম সেন্টেন্স গুলোতে আমি আরো একবার বলে দিই, যে আমরা কি ব্যবহার করে থাকি, যে বক্তা বা যে মেন কর্তা, তাকে রাখি প্রথমে হি, তারপর কোনো কিছু জিনিসকে কাজটা করাচ্ছে, কোনো কিছু জিনিসের উপর কাজটা হবে, কিন্তু সেটা নিজে হবে না, যে জিনিসটার উপর কাজটা হবে সেটা পরে থাকবে, মাঝখানে হ্যাডটা ঢুকে যাবে। হি হ্যাড, সে তার কারটিকে, তার যে কার আছে, সেটাকে রিপেয়ার্ড করিয়েছিল, কার দ্বারা, বাই এ ট্রাস্টেড মেকানিক। ক্লিয়ার? এরপর চলো নেক্সট আরেকটা দেখে নি কি আছে এরপর এক্সাম্পল। They had their house renovated by a team of skilled craftsmen, তারা তাদের বাড়িটিকে রিনোভেট করিয়েছিল, মানে পুরো নতুন ভাবে একটু গঠন করা, অর্থাৎ সংস্কার সাধন করা। তারা তাদের বাড়িটিকে রিনোভেট করিয়েছিল, নিজে করেনি, রিনোভেটটা করাতে হয়, কারণ সব কাজ তো আমরা নিজেরা করি না, কোনো কিছু কাজ করিয়ে নিতে হয়। তারা তাদের বাড়িটিকে রিনোভেট করিয়েছিল, কার দ্বারা, বাই টিম অফ স্কিল্ড ক্রাফটসম্যান, একটা দক্ষ কারিগরদের একটি দলের দ্বারা তারা তাদের বাড়িটিকে রিনোভেট করিয়েছিল। ঠিক আছে, এই যে বললাম, আগেরটাতেও বললাম যে দেটা হয়ে গেল কি, সাবজেক্ট হ্যাড, তারপরে হ্যাড বসবে,
এবং তাদের বাড়িটিকে রিনোভেট করানো হচ্ছে, তাহলে এটা অবজেক্ট হয়ে গেল। একবার চলো একবার দেখে নি তাও আরেকবার, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল সাবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে গেল, এটা হ্যাড, এটা হয়ে গেল অবজেক্ট। তারপরে রিনোভেটেড, এটা হয়ে গেল V3, তারপরে বাই দিয়ে এটা হয়ে গেল বাই, এইটুকু অংশ বাই, আর তারপরে এই অংশটা হয়ে গেল, এটা হয়ে গেল আদার্স। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের পরপর পরপর সিকোয়েন্সটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে অবজেক্ট, তারপরে V3 পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, তারপরে বাই, তারপরে আদার্স। ঠিক আছে, তারপরে আদার্স বসে যাচ্ছে। এই রকম ভাবে যখন অন্য কাউকে দিয়ে কোনো কিছু কাজ করাতে হয় তখন এই রকম স্ট্রাকচারটা আমরা জেনারেলি ব্যবহার করে থাকি। দেখো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, কি আছে? দ্য ম্যানেজার হ্যাড হার স্টাফ ট্রেন্ড বাই ইন্ডাস্ট্রি এক্সপার্টস। ম্যানেজার তার যে স্টাফ গুলো ছিল তাদেরকে ট্রেনিংটা দেওয়া করিয়েছিল ইন্ডাস্ট্রির যে এক্সপার্ট আছে, অর্থাৎ যে সমস্ত বিশেষজ্ঞরা আছে সেই ইন্ডাস্ট্রির, তাদেরকে দ্বারা সেই ইন্ডাস্ট্রির যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে ম্যানেজার তার স্টাফদেরকে ট্রেনিং দেওয়া করিয়েছিল, অর্থাৎ ট্রেন্ড করেছিল, প্রশিক্ষণ প্রাপ্ত করেছিল। কি ম্যানেজার নিজে প্রশিক্ষণ প্রাপ্ত কিন্তু করেনি স্টাফদেরকে, ম্যানেজার তার স্টাফদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত করিয়েছিল তাদের দ্বারা, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের দ্বারা, ইন্ডাস্ট্রি যে সমস্ত এক্সপার্টরা আছে, দক্ষ লোকেরা আছে, তাদের দ্বারা করিয়েছিল। ঠিক আছে, চলো এরপর নেক্সট স্লাইডে দেখি। দেখো কি আছে? she had her manuscript edited by a professional editor. she had her manuscript edited by a professional editor. সে তার ম্যানাস্ক্রিপ্টকে, পাণ্ডুলিপিকে এডিট করা করিয়েছিল একজন প্রফেশনাল পেশাদার এডিটরকে দ্বারা। ঠিক আছে, সে তার ম্যানাস্ক্রিপ্টকে, তার পাণ্ডুলিপিকে এডিট করা করিয়েছিল, নিজে করেনি, কাজটা অন্য কাউকে দিয়ে করানো হচ্ছে। তার ম্যানাস্ক্রিপ্টকে এডিট করার কাজটা অন্য একজন ব্যক্তিকে দিয়ে করানো হয়েছিল, সেই ব্যক্তিটাকে একজন প্রফেশনাল এডিটর। আশা করি বুঝে গেছো। নেক্সট স্লাইড চলো। দেখো এতক্ষণ ধরে আমরা যেটা দেখেছিলাম যে কোনো একজন পার্সন কাজটা করছে, কোনো একটি কাজ ঘটছে এবং সেই কাজটা ঘটানোর পিছনে কোনো আরেকজন পার্সনকে আমরা দেখিয়ে দিচ্ছি, যে যেমন ইন্ডাস্ট্রি এক্সপার্ট। এখানে যে এক্সাম্পল গুলো দেখবে এখানে দেখো একটু আলাদা হয়ে যাচ্ছে, একই রকমের জিনিস কিন্তু বাই দিয়ে অংশটা যেটা পার্সনকে আমরা এজেন্টকে দেখাচ্ছিলাম সেখানে বাই থাকছে না, অন্য কোনো আরেকটা কাজ বোঝানো হচ্ছে। পড়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। অবশ্যই শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে এনকারেজমেন্টটা পায়। এনকারেজ করতে হবে তো ঠিকঠাক কাজ করতে হলে। The teacher had her student inspired by showing them the beauty of literature. একজন শিক্ষিকা তার স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন কিসের দ্বারা? সাহিত্যের যে সৌন্দর্য সেটা দেখিয়ে নিয়ে। এখানে দেখো একটা জিনিস, নিজে তিনি মানে এই যে ইন্সপায়ার করার কাজটা সেটা অন্য আরেকটা কাজের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে। আগের গুলোতে আমরা কি দেখেছিলাম? বাই দিয়ে কোনো না কোনো পার্সনের নাম বা এজেন্টের নাম ছিল, এখানে কিন্তু অন্য আরেকটা কাজ বলা আছে। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে দেখি কি আছে। The chef had his team prepared by rigorous culinary training. The chef কি করেছিল? তার যে টিম ছিল তাদেরকে প্রিপেয়ার্ড করেছিল, অর্থাৎ তৈরি করেছিল, তাদেরকে ট্রেনিং দিয়েছিল। কিন্তু ট্রেনিংটা কিসের মধ্যে দিয়ে দিয়েছিল? কোনো পার্সনকে বলছি না, বাই রিগোরাস কালিনারি ট্রেনিং। তাদেরকে যে তৈরি করলো, প্রস্তুত করলো, শেফ যে তার যে টিমটাকে, যে সমস্ত হেল্পার গুলো থাকে তাদেরকে যে তৈরি করলো কিসের দ্বারা? তাদেরকে রিগোরাস কালিনারি ট্রেনিং দেওয়া হয়েছে। রিগোরাস মানে হচ্ছে খুব কঠিন, যে সমস্ত রান্না রিলেটেড যে ট্রেনিং সেইগুলো দিয়ে নিয়ে তাদেরকে প্রস্তুত করেছিল। চলো এরপর নেক্সট দেখে নিই।
The coach had the players motivated by delivering inspiring speeches. কোচ তার প্লেয়ার্সদেরকে মোটিভেট করেছিল। এখানে দেখো কাজটা নিজেই করছে, কিন্তু ডাইরেক্টলি নয়, কোনো আরেকটা অ্যাকশনের মধ্য দিয়ে কাজটা করা। এই যে পরপর দু তিনটে এক্সাম্পল দেখলাম, সেখানে আমরা কি দেখতে পেলাম? সেখানে আমরা কি দেখতে পেয়েছি? সেখানে দেখতে পেয়েছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট প্লাস V3 past participle of verb প্লাস বাই প্লাস অ্যাকশন, পারসন নয়, অ্যাকশন। কিন্তু ওই জায়গাটাতেই চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো একটা কাজের মধ্য দিয়ে এই চেঞ্জটা তিনি এনেছিলেন। তো এই রকম ভাবে দেখো এই সেন্টেন্সটা হয়ে গেল, কোচ তার প্লেয়ার্সদেরকে অনুপ্রাণিত করেছিলেন কিসের দ্বারা? ইন্সপায়ারিং, অনুপ্রেরণাদায়ক স্পিচ ডেলিভারি করার দ্বারা। ঠিক আছে, এরপর চলো নেক্সট দেখে নি কি আছে। The parents had their children encouraged by fostering supportive environment. পেরেন্টসরা তার বাচ্চাদেরকে এনকারেজ করেছিলেন। নিজেরা ডাইরেক্টলি কেমন ভাবে এনকারেজ করছেন? কোনো আরেকটা অ্যাকশনের মধ্যে দিয়ে, বাই ফস্টারিং আ সাপোর্টিভ এনভায়রনমেন্ট। এমন একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট করছেন, একটা অনুকূল পরিস্থিতি তৈরি করছেন বা মেনটেন করছেন। সেই মেনটেন করার মধ্য দিয়ে পেরেন্টসরা তাদের চিলড্রেনদেরকে এনকারেজ করছেন। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে দেখি। The team captain had her teammates inspired by sharing motivational stories. The team captain, টিমের যে ক্যাপ্টেন, তিনি তার টিমমেটসদেরকে ইন্সপায়ার করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন কিসের দ্বারা? বাই শেয়ারিং মোটিভেশনাল স্টোরিজ। যে মোটিভেশনাল যে স্টোরিজ গুলো আছে সেগুলো শেয়ার করে করে ক্যাপ্টেন, টিমের ক্যাপ্টেন তার টিমমেটসদেরকে ইন্সপায়ার করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন। ঠিক আছে, কোনো একটা অ্যাকশনের দ্বারা কাউকে অনুপ্রাণিত করা হয়েছে, সেই জায়গাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি। তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিও, তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভুলে যাও না সাবস্ক্রাইব করতে, শেয়ার করতেও ভুলো না। আর যদি কোনো কোয়েরি থাকে, কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাও। আজকের জন্য এতটুকুই, আমি বিদায় নিচ্ছি। আমি সৌমিত্র দীক্ষিত, ভালো থেকো, ধন্যবাদ।